হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল। আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক রাওলাট আইন। এখান থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে, শেষ অবধি দেখবে। রাওলাট আইন, এই আইনের পটভূমি রচিত হয় 1919 মন্টেগু চেমস্ফোর্ড যখন ভারতে আসে, এবং মন্টেগু চেমস্ফোর্ড ভারতে এসে ভারতীয়দের আশা পূরণ করতে পারেনি, তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। ঠিক এই সময় আরেকটি ঘটনা ঘটে কি, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয়দের আন্দোলন দমন করার জন্য ইংরেজরা একটি আইন লাগু করে, নাম কি ভারত প্রতিরক্ষা আইন। এই আইনের মেয়াদও এই সময় শেষ হয়ে যায়। ভারতীয়দের মনে যেই ক্ষোভ ছিল তা সঞ্চার হতে থাকে এবং পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়। এই সময় আরও কিছু ঘটনা ঘটে, যেমন বেকারত্ব বৃদ্ধি হয়, তারপর দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়, মহামারীর ইংরেজরা আরও অত্যাচার করে। আস্তে আস্তে পরিস্থিতি বিচ্ছুরিত হতে থাকে, মানুষের ক্ষোভের সঞ্চার ঘটে এবং পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়, অগ্নিগর্ভ হয়ে যায় এবং আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকেই দমানোর জন্য ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রলেট তার নেতৃত্বাধীন 5 সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়, যা ভারত নিয়ে আসে। এই কমিটির নাম রাওলাট কমিটি, এবং এই কমিটি কয়েকটি শর্ত প্রদান করে। সেই শর্ত কি? সেই শর্ত হচ্ছে যে সরকার বিরোধী কোনো কাজ করা যাবে না। 2 নম্বর, সরকার বিরোধী কোনো কাজ করলে তার দণ্ডনীয় হবে। 3 নম্বর, যেই দণ্ড দেওয়া হবে তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না, ঠিক আছে। 4 নম্বর, সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হবে এবং তার কোনো ট্রায়াল হবে না, তিনি কোনো আপিল করতে পারবে না, তার কোনো বিচার হবে না, তাকে ডাইরেক্ট জেলে ভরা হবে। 4 নম্বর, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এরকম শর্ত দেওয়া হয়। এই শর্তই 1919 18ই মার্চ আইনে পরিণত হয় এবং এই আইনই রলেট আইন নামে পরিচিত। এবার যে এই রলেট আইন ঘৃণিত আইন, এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। অমৃতবাজার পত্রিকায় একে ভয়ানক ভ্রান্তি বলে বলা হয়। বালগঙ্গাধর তিলকের কেশরী পত্রিকায় একে দানবীয় ষড়যন্ত্র বলা হয়। বম্বে হাইকোর্টের বিচারপতি স্যার নারায়ণ চন্দ্র ভারকর একে অনাবশ্যক বলেন। এইবার আমরা জানবো গান্ধীজির প্রতিক্রিয়া। গান্ধীজি এই ভয়ানক রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন যে এই আইন আমাকে বিস্মিত করেছে এবং একে বলেন যে উকিল নেহি, আপিল নেহি, দলিল নেহি। তিনি এই আইনের বিরুদ্ধে তীব্র গণবিক্ষোভের ডাক দেন, ঠিক আছে। এই আইনের বিরুদ্ধে আইন পরিষদের বিভিন্ন সদস্য আইন পরিষদের সদস্যতা ত্যাগ করেন। এবার কারা? মদন মোহন মালব্য আইন পরিষদের সদস্যতা ত্যাগ করেন। মোহাম্মদ আলী জিন্না আইন পরিষদের সদস্যতা ত্যাগ করেন। তিনি বলেন শান্তির সময় যেই সরকার এই রকম ভয়ানক আইন পাশ করে সে কখনো সভ্য হতে পারে না। লালা রাজপথ রায় তিনি বলেন এই আইনের বিরুদ্ধেই নতুন করে আবার বিপ্লবী কার্যকলাপ শুরু হতে চলল। এইবার গান্ধীজি আন্দোলনের ডাক দেয়। আন্দোলন শুরু হওয়ার কথা ছিল 30/1919, কিন্তু কোনো এক কারণে এই আন্দোলনটি 6 এপ্রিল শিফট করা হয়। কিন্তু তখনকার দিনে তো এখনকার মতন সংবাদ মাধ্যম দ্রুত পৌঁছাতো না, সুতরাং কিছু কিছু স্থানে 30শে মার্চ ধর্মঘট শুরু হয়, ঠিক আছে। ধর্মঘটের মাধ্যমে আন্দোলন শুরু হয়, যেমন দিল্লি, মুলতান, লাহোর এইসব স্থানে 30শে মার্চ প্রবল গণবিক্ষোভ, হরতাল, মিটিং, মিছিল এগুলি হয়। এই সময় দিল্লিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা দিল্লির জামি মসজিদ থেকে আর্য সমাজের স্বামী শ্রদ্ধানন্দকে দিল্লির মসজিদের বেদি থেকে ভাষণ দিতে বলা হয়। প্রশ্ন আসে যে মসজিদের থেকে শ্রদ্ধানন্দ কোন আন্দোলনে ভাষণ দিয়েছিলেন। দিল্লিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করার জন্য গান্ধীজিকে দিল্লিতে আসার আহ্বান জানানো হয়। এদিকে ব্রিটিশ সরকার 7 এপ্রিল একটি নিষেধাজ্ঞা জারি করে কি, গান্ধীজিকে পাঞ্জাব এবং দিল্লিতে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু গান্ধীজি তাও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দিল্লির কাছে একটি স্টেশন আছে যার নাম পালওয়াল, সেখানে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং বোম্বেতে পাঠিয়ে দেওয়া হয়। প্রশ্ন আসে যে গান্ধীজিকে কোন স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়, সেটা হচ্ছে পালওয়াল। এই সময় ঘটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা এই রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলনকে তীব্রভাবে অগ্নিসংযোগ করে, যার নাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে পাঞ্জাবে।
এই পাঞ্জাবে জেলাশাসক ছিল কে ছিল? জেনারেল ও ডায়ার। তিনি এত অত্যাচারিত ছিলেন যে পাঞ্জাবের মানুষকে তিনি শেষ করে দিয়েছিলেন। 10ই এপ্রিল গান্ধীজি গ্রেপ্তার হয়। এই সময় তাদের দুটি লোকাল নেতাও গ্রেপ্তার হয়। নাম ছিল ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল, ডক্টর সত্যপাল। তাদের খবর এবং গান্ধীজির খবর, দুটি খবর একসাথে ছড়িয়ে পড়লে পরিস্থিতি পাঞ্জাবে ভয়াবহ হয়ে যায়। এই পরিস্থিতিতে আন্দোলন আরও বিক্ষুব্ধ হয়। 12ই এপ্রিল পুরা ধর্মঘট চলে এবং 12ই এপ্রিল একটি ডিসিশন নেওয়া হয়। পরের দিন 13ই এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ নামক একটি যে জায়গা, সেখানে তারা শান্তিপূর্ণ সভা করবে। সেদিন ছিল বৈশাখী, 13ই এপ্রিল। তারা জালিয়ানবাগে প্রবেশ করলো। সেই জালিয়ানওয়ালাবাগ কী ছিল? সেটি একটা গার্ডেন ছিল, তার চারপাশ দিকেই হচ্ছে বাড়ি ছিল এবং একদিকে একটা ছোট্ট রাস্তা ছিল, গেট 2 ফুট কি 3 ফুট। পাঞ্জাবের জনতা সেই জালিয়ানবাগে প্রবেশ করলো। জেনারেল ডায়ার, দেখো মাইকেল ও ডায়ার এবং জেনারেল ডায়ার কিন্তু আলাদা। জেনারেল ডায়ার ছিল সামরিক কর্তা। সে ঢুকলো এবং সেখানে কোনো প্রকার কোনো অ্যানাউন্সমেন্ট না করেই নির্বিচারে 1600 রাউন্ড গুলি চড়া দিল। সেখানে বৃদ্ধ, পুরুষ, মহিলা, শিশু, কন্যা সব ছিল, নিমেষে শেষ করে দিল। যারা পালাইতে চাইলো, মানুষের মাথা মানুষ পাড়া মারতেছে, হাতে পাড়া মারতেছে, পরে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, মানে শেষ করে দিল। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ নামে হত্যাকাণ্ড নামে পরিচিত। সরকার এই রিপোর্টে বলছে 300 জন মারা গেছে, কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট কেউ প্রকাশই করেনি। ওখানে 1000 জনের উপরে মারা গেছে। সেই দিন সন্ধ্যাবেলা একটি আইন পাশ হয়, সান্ধ্য আইন। সান্ধ্য আইনটি কি? যে বুঝে পড়েছিল না, যারা ওদের মুখে জলও দিতে পারবে না, মানে যারা আহত হয়েছে তাদের মুখে জলও দিতে পারবে না, এই আইন পাশ করা হয়। প্রশ্ন আসে সান্ধ্য আইন কি? সান্ধ্য আইন হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে আহত তাদের মুখে জলও দেওয়া যাবে না, সেই আইন হলো সান্ধ্য আইন। এই ঘটনার পর 14ই এপ্রিল থেকে পাঞ্জাবে আগুন লেগে যায়। ইংরেজরা বাড়ি লুণ্ঠন করে, মেয়েদের উপর অত্যাচার চালায়, মহিলাদের উপর অত্যাচার চালায়, যাকে তাকে যেখানে পায় গুলি করে উড়ায় দিচ্ছে, বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, গরু বাছুর নিয়ে চলে যাচ্ছে, মানে পাঞ্জাবকে শেষ করে দিচ্ছে। মানুষ পাঞ্জাব থেকে পালায় পালায় বার হচ্ছে। এই আইনের প্রতিবাদে নিন্দায় ঝড় উঠেছে। এই সময় গান্ধীজি বলে যে এই শয়তান সরকারকে আর শুধরানো সম্ভব নয়, একে শেষ করতে হবে। এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডকে অনেকে অনেক কিছু বলেছেন, যেমন C.F. অ্যান্ড্রুজ একে কসাইখানার হত্যাকাণ্ড বলেছেন। এই ছিল রাওলাট আইন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমরা বুঝে গিয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলবে, আমি উত্তর দিয়ে দেবো। বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।